ঈদের আগের দিন বাড়ি ফেরা মানুষের আনাগোনা বেড়েছে রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে। তবে ভোর থেকে বৈরী আবহাওয়া তাদের ভোগান্তি বাড়িয়েছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি থাকায় সদরঘাটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। যে কোনো দুর্ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ঈদের আগে বাড়ি ফেরার তাড়া থাকায় সকাল থেকেই ভিড় দেখা গেছে লঞ্চ টার্মিনালে। সবাই সময় মতো বাড়ি পৌঁছাতে বৃষ্টি মাথায় নিয়ে যে যার মতো পৌঁছেছেন সদরঘাটে। অন্যদিকে সড়কপথে বাড়ি ফিরতে নগরবাসী ভিড় করেছেন গাবতলী, মহাখালী ও সায়দাবাদ সহ সব বাস টার্মিনালে। বৃষ্টির কারণে গাড়ি চলাচলে ধীর গতি থাকায় অনেক বাস সময় মতো টার্মিনালে পৌঁছাতে পারছে না। ফলে বাস ছেড়ে যেতে শিডিউল বিপর্যয় দেখা যায়। অন্যদিকে কমলাপুর রেল স্টেশন থেকে সব ট্রেন ছেড়ে গেছে। সেখানেও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিকে পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে দেখা গেছে উপচে পড়া ভিড়। সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ সনি। বাকি তথ্য জেনে নেব তার কাছ থেকে। সনি, যাত্রীর চাপ কেমন দেখছেন এবং বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। যারা প্রথমে আগে একটু সংশোধন করে দিই, আমি আসলে সায়দাবাদ বাস টার্মিনালে না, আমি আসলে গাবতলী বাস টার্মিনালে আছি। তো এই আজ সকাল থেকেই মূলত যেহেতু আগামীকাল ঈদ, আজ থেকে সকাল থেকেই কিন্তু মানুষের ঘরমুখ মানুষের যে চাপ, সেই চাপ কিন্তু বৃদ্ধি পেয়েছে। কিন্তু আসলে এই সকাল থেকে বৃষ্টির কারণে কিন্তু তাদের যে ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু আমরা দেখতে পেয়েছি। একদিকে তাদের ছিল বাড়ি ফেরা উচ্ছ্বাস, আরেকদিকে হচ্ছে বৃষ্টির ভোগান্তি। এই দুয়ে মিলেই কিন্তু এই টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ আমরা দেখতে পেয়েছি। তো যাত্রীদের সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি যে তারা সকালবেলা থেকেই মূলত বাসা থেকে এই ভোগান্তি শুরু হয়। বৃষ্টির কারণে প্রথমে তারা যেই পরিবহন নিয়ে তারা টার্মিনালে আসবেন, সেই পরিবহনের সংকট পড়ে। এরপর টার্মিনালে আসার পর কিন্তু এখানে যেসব বাস তাদের গন্তব্যে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ছিল, সেই সব বাস কিন্তু আসলে যথাসময় ছেড়ে যায়নি। কারণ হচ্ছে এই যাত্রীরা সবাই কিন্তু অধিকাংশই যাত্রী কিন্তু সকালের দিকে কিন্তু আসতে বিলম্ব করেছে, যার কারণে প্রতিটা বাস শিডিউল কিছুটা বিঘ্ন ঘটে। সেই 30-40 মিনিট এবং কোনো বাস 1 ঘন্টা পরেও ছেড়ে যেতে দেখেছি টার্মিনাল। তো টার্মিনালের এই পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি, তারা যেটা বলছে, এখন যে যাত্রীগুলো টার্মিনালে আসছে এগুলো কিন্তু আরও 1 সপ্তাহ আগেই কিন্তু তাদের টিকিট কাটা ছিল। অর্থাৎ এখন অগ্রিম টিকিটের যাত্রীরা এই কাউন্টারে আসছে, যার কারণে এই টার্মিনালে যে মানুষের উপচে পড়া ভিড়, সেটি হয়তো সকাল থেকে আমরা দেখিনি। তারা যেটা বলছে, এখন এই টার্মিনালের কাউন্টারগুলো কিন্তু এখন ঢাকা শহরের বিকেন্দ্রীকরণ হয়ে গেছে। অর্থাৎ শুধুমাত্র গাবতলীর মধ্যেই সীমাবদ্ধ না, এটা আসাদ গেট, কলাবাগান, কল্যাণপুর সহ বিভিন্ন জায়গায় টার্মিনাল কাউন্টার হয়ে যাওয়ার কারণে মানুষ তার স্বাচ্ছন্দ্য মতো তার বাসার পাশের জায়গা মতো তারা এই গাড়িগুলোতে তারা উঠছে। তো আমরা মানুষের কাছে যেটা যাত্রীদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছে যে তাদের যত দুর্ভোগই হোক, যত কিছুই হোক, তাদের কিন্তু বাড়ি ফিরতে হবে। যার কারণে তারা গাবতলীতে দুর্ভোগ বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু তারা এসে পৌঁছাচ্ছেন। তো ফারজান, আর একটু ইনফরমেশন দিয়ে রাখি যে এখানে অনেক যাত্রী আছে তাৎক্ষণিক টিকিট আগে না কেটেই এখন কাউন্টারে আসছে। তাদের জন্য কিন্তু সরাসরি পরিবহনে কিন্তু টিকিট নেই, তাদের জন্য তাৎক্ষণিক লোকাল গাড়ির ব্যবস্থা আছে। তবে বৃষ্টির কারণে কিন্তু সকালে এই তাৎক্ষণিক যাত্রীদের সংখ্যা আমরা অনেক কম দেখেছি, যার কারণে এই লোকাল গাড়ির সংখ্যা কিন্তু এই বাস টার্মিনালের সামনের রাস্তা আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি। কারণ যাত্রী পূর্ণ না হলে এই সমস্ত লোকাল বাস গাবতলী টার্মিনাল থেকে ছেড়ে যায় না। যার কারণে কিন্তু এই গাড়িগুলা রাস্তার পরে দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু আমরা টেকনিক্যাল থেকে গাবতলী পর্যন্ত একটা দীর্ঘ জ্যাম আমরা দেখতে পেয়েছি। তো যাত্রী যারা এখন গাবতলীর উদ্দেশ্যে রওনা দিবেন, তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন একটু হাতে সময় রেখেই এসে পৌঁছায়। তো সব মিলেই এখন যাত্রীর চাপ আছে, কোনো গাড়ির। ধন্যবাদ সনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গাবতলী বাস টার্মিনাল থেকে বাড়ি ফেরার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ সনি। শিল্প কারখানা ছুটি হওয়ার একদিন পরও স্বাভাবিক হয়নি ঢাকা আরিচা মহাসড়কের পরিস্থিতি। অন্যদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় যানজট তৈরি হচ্ছে। এছাড়া বৈরী আবহাওয়ায় নৌপথে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ঘরমুখ হয়েছে মানুষ, এতে সড়কে বেড়েছে চাপ। ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন চলছে ধীর গতিতে। অন্যদিকে গাড়ি বিকল আর রাতভর বৃষ্টিতে সকাল ৬টা পর্যন্ত চরম দুর্ভোগে পড়েন উত্তরে ঘরে ফেরা মানুষ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যমুনা সেতু থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত অন্তত ৪৫ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়।
এতে কোথাও কোথাও তীব্র যানজট, আবার কোথাও গাড়ি চলে ধীর গতিতে। তবে সকাল 8টার পর থেকে কালিহাতীর পৌলি এলাকা থেকে সেতুর পূর্ব পার পর্যন্ত অন্তত 15 কিলোমিটার সড়কে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মানুষ। একদিকে বৈরী আবহাওয়ায় পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে রাত থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য মাঝে মধ্যে আমাদের টোলেও সমস্যা হচ্ছে। আমাদের টোল থেকে শুরু করে আমাদের ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক মির্জাপুর পর্যন্ত, এই সড়কের মধ্যবর্তী সময় জায়গাতে কোথাও কোনো সিস্টেম লস নাই। প্রত্যেকটা জায়গাতে বাম্পার টু বাম্পার গাড়ি আছে। প্রচণ্ড পরিমাণে মহাসড়কে গাড়ির প্রেশার, কিন্তু বৃষ্টির জন্য এবং টোলে এবং ব্রিজে ধারণ ক্ষমতার জন্য মাঝে মধ্যে আমাদের ওখানে একটু সমস্যা হয়, যার জন্য গাড়ি টেল চলে আসে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই মুহূর্তের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, মহাসড়কের খবর জানাবেন, কি ধরনের ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা? আমি আপনাকে একটি বিষয় দেখাতে চাই। এটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোহালিয়া বাড়ি। এই যমুনা সেতুর পূর্ব পার এটি একেবারেই অদূরে টোল প্লাজা রয়েছে। আমি যদি আপনাকে দেখাই যে দেখেন গাড়ি কিভাবে থমকে রয়েছে, যানবাহনের চাকা একেবারেই ঘুরছে না। তার মানে এই মহাসড়কের 65 কিলোমিটার সড়কের বিভিন্ন পয়েন্টে ঠিক একই দৃশ্য দেখা গেছে সকাল থেকে এখন পর্যন্ত। আমি যদি আপনাকে দেখাই যে যানবাহনের যে অনেক যাত্রী এবং যানবাহনের চালকরাও কিন্তু গাড়ি থেকে নেমে তারা রাস্তার পাশে অপেক্ষা করছে কখন সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু করবে আর তারা রওনা দিবে উত্তরের পথে গন্তব্যের যে জায়গা রয়েছে সেই গন্তব্যস্থলে। কখন তারা স্বজনদের সাথে ঈদ করতে পারবে এটি নিয়েও তাদের মধ্যে অনেকটা সংশয় রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই যানবাহনের চালকদের সাথে অথবা যানবাহনের যারা যাত্রী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে যানবাহনের দীর্ঘ লাইন, আর এই দীর্ঘ লাইন থেকে কখন তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারবে তারা অপেক্ষা করছে। আমরা চেষ্টা করবো একজন চালকের সাথে কথা বলবার। কি হয়েছে বলেন ভাই একটু। এখানে কি সামনে কি হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু কালকে সন্ধ্যা থেকে এ পর্যন্ত এত দূরে আসলাম, বুঝছেন। সামনে কি কিসের জন্য জাম পাচ্ছে আমি বলতে পারি না, এই প্রশাসন জানে। এখন কোন জায়গাতে আছেন আপনারা? আমরা আছি যমুনার সেতুর আগে, যমুনা সেতুর আগে আছি আমরা। যাইতে পারলাম না রংপুর। আমরা শুনতে পেলেন, আমরা কথা বলবার চেষ্টা করবো আরেকজন যাত্রীর সাথে। তিনি কি বলবেন এই মুহূর্তে তাদের কতটা কষ্ট এটি একটু বলবেন। কতক্ষণ ধরে আপনারা এই যানজটে আটকা আছেন বলবেন? আমরা কাল 3টায় চড়ছি আমরা গাড়ি, এ যাবো তো রংপুর যাই নাই এখনো। এই যমুনা সেতু এই পারে আছি এখনো, খুবই অবস্থা খারাপ যানজটের। আমরা কথা বলবার চেষ্টা করেছি যানবাহনের চালক এবং যাত্রীদের সাথে। শুনতে পেলেন এতক্ষণ হয়তো তারা যেটি বলছেন যে গত রাত 8টায় অনেকেই রওনা দিয়েছেন, তবে তারা এখন পর্যন্ত যমুনা সেতু পার হতে পারেন নাই। ঢাকা থেকে তারা রওনা দেওয়ার পরে যানজটে আটকা পড়েন। আমরা এমন একজন যাত্রীর সাথে কথা বলতে চাই, তিনি জানাবেন কি অবস্থা। আসসালামু আলাইকুম। অনেক বিপজ্জনক অবস্থায় আছি আমরা। সকাল 8টা বাজে আমরা রাত 8টা বাজে গাড়িতে উঠছি, এখন প্রায় 11টা 12টা বাজে। আমি এখন পর্যন্ত যমুনা সেতু পার হতে পারি নাই। খুব দুঃখের সাথে বলতেছি, এতটা কষ্ট আমরা আগে কখনো পাই নাই। আমরা অনেক ঈদ উদযাপন করছি বাড়িতে গিয়ে, বাট বাড়িতে গিয়ে ঈদে নামাজ পড়তে পারছি। এবার এতটা আশা করতে পারতেছি না যে বাড়িতে গিয়ে নামাজ পড়তে পারবো কি না। খুব কষ্ট লাগতেছে। জাম এত পরিমাণ বেশি যে গাড়ি 1 মিনিটও চলতেছে না। গাড়ি যেখানে ব্রেক তো ওখানেই 10 মিনিট আধা ঘন্টা মনে করো যে ব্রেক করে থাকতেছে, 2 মিনিট চলে আধা ঘন্টার ব্রেক থাকতেছে। শুনতে পেলেন মুন্নি যে যানবাহনের যারা যাত্রী রয়েছেন আর চালক রয়েছেন তারা যেটি বলছেন যে একেবারে রাত থেকে। ধন্যবাদ রাজ্জাক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজধানীতে ঝুম বৃষ্টির কারণে সদরঘাট টার্মিনাল থেকে কোনো লঞ্চ ছেড়ে যাচ্ছে না। সকালে বৈরী আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত জানায় বিএডব্লিউটিএ। এদিকে সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষ ভিড় করে। এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী ইলিয়াস আকন, যুক্ত হচ্ছি তার সাথে। ইলিয়াস, সদরঘাটে যাত্রীদের ভিড় কেমন দেখছেন সকাল থেকে? সদরঘাটে সকাল থেকে মোটামুটি ভিড় শুরু হয়েছিল, তার মধ্যে কিন্তু বৃষ্টি হয়। ঝুম বৃষ্টি হওয়ার কারণে মূলত আমরা দেখছি যে এক পর্যায়ে যাত্রীদের চিন্তার ভাঁজ যেন কপালে পড়ে গেছে, কারণ লঞ্চ ছাড়বে কিনা সেটি নিয়ে সন্দেহ ছিল। এবং তারপরেই কিন্তু বিআইডব্লিউটি এর পক্ষ থেকে ঘোষণা করা হয় যে লঞ্চ আপাতত চলাচল স্থগিত করা হয়েছে। তারপরে কিন্তু যাত্রীরা অনেকটাই চিন্তিত, কারণ আপনি জেনে থাকবেন যে দক্ষিণাঞ্চলের মানুষের একমাত্র যাতায়াত হচ্ছে লঞ্চ।
লঞ্চ, আর এই লঞ্চ হচ্ছে বৈরী আবহাওয়া যদি সমস্যা হয় তাহলে কিন্তু এই লঞ্চ ছাড়া হয় না, এবং বিকল্প কোনো ব্যবস্থাও নাই যে স্বাভাবিক আবহাওয়া না হলে এই লঞ্চগুলো কিন্তু ছাড়া হয় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভোলা দ্বীপটি হচ্ছে বিচ্ছিন্ন দ্বীপ, এবং ভোলা, মনপুরা সহ রাঙাবালি, চরমন্তাজ এইসব দ্বীপগুলোতে মূলত একেবারেই লঞ্চের ছাড়া বিকল্প কোনো যাওয়ার জায়গা নেই। যেটি গাড়ি থাকলে সড়ক পথে যাওয়া যায় সেটি কিন্তু যাওয়া যায়, কিন্তু লঞ্চ ছাড়া উপায় নেই। অর্থাৎ কিছুক্ষণ আগে সেই বৈরী আবহাওয়া কেটে গেছে এবং লঞ্চ বিআইডব্লিউটি এর পক্ষ থেকে জানানো হয়েছে লঞ্চ এখন স্বাভাবিকভাবে যাবে। তারপরেই দেখছি যে যাত্রীদের একটা উচ্ছ্বাস সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি, এবং প্রিয় মানুষের সাথে ঈদ কাটাতে পারবে সেটি আমরা দেখছি যে তারা অনেক খুশি, এবং তারা বলছে হইচই করে একেবারে চিল্লাপাল্লা করেই কিন্তু আমরা দেখছি যে আনন্দ উল্লাসের সাথে লঞ্চে তড়িঘড়ি করে উঠছে। এবং আমরা দেখছি এখন আবার ভিড় করছে লঞ্চ, রাত 10টা পর্যন্ত লঞ্চ যাবে, এবং এই লঞ্চগুলো যায় বিভিন্ন রুটে দক্ষিণাঞ্চলের 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লঞ্চগুলো চলাচলের পরে যায়। ধন্যবাদ ইলিয়াস, আপনি থাকুন, পরবর্তীতে আপনার সাথে আমরা আবারও যুক্ত হব। দর্শক, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস আকুন। দর্শক, আমরা বাড়ি ফেরার আরো খবর জানাবো। এই মুহূর্তে আমরা যেতে চাই আদ্দিন হাসপাতালে নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠেছে, সেখানে আছেন আমাদের সহকর্মী মহিম মিজান, আমরা যুক্ত হব তার সাথে। মহিম, আমরা এখন পর্যন্ত তথ্য পেয়েছি আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আসলে মৃতের সংখ্যা কত এবং এই মৃত্যুর পেছনে কারণ কি, হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা জানাবেন। হ্যাঁ ফারজানা, 6 নবজাতক আপনি বলছেন। হ্যাঁ, আমরা যখন এই ঘটনাস্থলে আসি, অর্থাৎ আদ্দিন হাসপাতালে আসি, তখন হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি প্রাথমিকভাবে বলেছে, তারা এখনো গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি, তবে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবার জন্য তারা সকলকে ডেকেছেন, এবং তারা বলছেন যে এই পর্যন্ত 5 জন শিশুর মৃত্যু হয়েছে আদ্দিন হাসপাতালের একটি কেবিন থেকে। কিভাবে মৃত্যু হয়েছে, কোন ঘটনার প্রেক্ষিতে মৃত্যু হয়েছে, সেই বিষয়টি আসলে তারা এখন প্রাথমিক একটি তদন্ত করছেন। প্রাথমিক তদন্ত শেষে তারা আসলে গণমাধ্যমের কাছে জানাবেন যে কিভাবে এই শিশুগুলোর মৃত্যু হয়। আমরা এই মুহূর্তে কথা বলছি, এটা মৃত শিশুর স্বজনের কাছে। আপনার কে মারা গেছে? আপনার কে এটা বাচ্চাটা? বাগিনা। কিভাবে কি হয়েছে? এখানে আপনি ভিতরে ছিল পুরা সুস্থ বাগিনা, পুরা বাচ্চা পুরা সুস্থ। 3টার দিক থেকে আপনার অনেক কান্না করতেছে, পরে মায় ফোন দিলে বললো বাচ্চা অনেক কান্না করতেছে, আর ওই যে আমার বোনের অবস্থা বেশি ভালো না, মানে কিরম করতেছে। পরে আমি এখানে আসলাম, এখন ভিতরে লোক নাই, আর আমাকে ভিতরে যাইতে দিতেও চাইতেছে না। পরে আমি জোর জবরদস্তি করে ঢুকছি, ঢুকার পরে আমি বললাম যে আপনারা এখানে রুগী, বাচ্চা কান্না করতেছে, রুগীর অবস্থা ভালো না, আপনি কি দায়িত্ব পালন করেন, এখানে দেখবেন না? হে উল্টা আমার জন্য রিয়েট নিতেছে, বলতেছে কই আমি এখানে বসে রয়েছি, আমায় ডাক দিতে হইব না, এরকম বলতেছে। পরে আমি বললাম যে যান একটু, পরে হে বুঝতেছে না দেখে আমি যাই চিনাই দিয়ে আইলাম, দেখাই দেওয়ার পরে বাচ্চার মার ট্রিটমেন্ট করলো। পরে বাচ্চার কথা বলতেছে, কয় বাচ্চা তো দুধ পাইতেছে না, সেজন্য কান্না করতেছে। এই 3টা থেকে আপনার পুরা 5টা পর্যন্ত কান্নাই করছে। মানে আপনাদের কি মনে অক্সিজেনের কারণ? হ্যাঁ, ওই ভিতরে এটা আপনার সর্বফার্স্ট আমি ওকে নিয়ে গেছি 6টার দিকে আইসি রুমে। এরপরে থেকে ওই ওয়ার্ডে যতগুলা বাচ্চা ছিল সবটি বাচ্চা নিয়ে গেছে, একটা বাচ্চা আর জীবিত আসে নাই। আমাদের বাচ্চা আমি তার সাথে সাথে নিয়ে আসছি, বাকি বাচ্চাগুলো ওখানেই রয়েছে। আমি বাড়িতে ছিলাম, ঠিক আছে। ফারজানা, এখানে আসলে যেহেতু একটি এই বাচ্চাটা অসুস্থ আছে, এখন মেরে ফেলছে ওরা। দাঁড়ান, বাচ্চা আমার বাচ্চা সে বলেন তো। ওর এই 23 তারিখে রাত্রে কালকে রাতের ঘটনা। হ্যাঁ, কালকে রাতের ঘটনা হলো সুস্থ ওর আম্মা, এবং অসুস্থ। আজকে সকালবেলা রিলিজ দিয়ে দিবে, ডক্টর বলে গেছে। বলে যাওয়ার পরে রাত্রে আমি রাত্রে আসি দেখি কি আপনার ও বমি করতেছে, ওয়ার্ডের সব রুগী বমি করতেছে একের পর এক। ওনারা কিন্তু কোনো নার্সের ডাকলেন না, নার্স আসে না, কিছু বলেও না। পরে কি করলাম, আমি আমার নিজের মাথা খাটে আমি চিন্তা করলাম কর্তব্যরত ডক্টর যেহেতু এখানে নাই, আইসিইউতে আছে, আমি তাড়াতাড়ি আইসিইউতে নিয়ে গেলাম। ওইখানে নেওয়ার পর ওনারা বলছে মোটামুটি সুস্থ হয়ে গেছে। 1.5 ঘন্টা অবজারভেশন করার পরে আমি আবার ওনারা বলে নিয়ে আসেন, তখন আমি আবার নিয়ে আসছি ওয়ার্ডে যে প্রবলেম ওটা তো আমি জানি না তখন কি প্রবলেমটা হলো ওনারা এসি বন্ধ করে দিছে, ওদের গ্যাস যে সিস্টেম, ওই অক্সিজেন সিস্টেমটা বন্ধ হয়ে গেছে।
তারপরে এসি বন্ধ হয়ে যাওয়াতে, এসি বন্ধ করে দেওয়াতে ওটা পুরা গ্যাস হয়ে গেছে ওইখানে। ওই গ্যাস হয়ে যাওয়াতে প্রত্যেকটা বাচ্চা এইভাবে মারা গেছে। একে একে পর্যন্ত আমরা 11 জন শুনতে পারছি আর কি মারা গেছে। আপনি নিজে গুনছেন না শুনছেন? না, আমরা তো এখানে সবাই অভিভাবক আছি। শুনছেন? এখন অভিভাবক আছি, আপনি চাইলে এখন কাউন্ট করতে পারবেন। কয়জন আপনি শুনছেন আর কতজন? আমি এই পর্যন্ত শুনছি 11 জন 60 জন আমরা তো চোখে দেখছি, আর গুলো বাইর করে না। ওনারা বলে 6 জন, ওনারা নিজেরাই বলছে 6 জন, কিন্তু আমরা জানি 11 জন। এই মাত্র আরেকজন আইসিইউতে মারা গেছে। ঠিক আছে ফারজানা, আসলে এখানে কোনো মৃত্যুই আসলে এভাবে কাম্য না। কারণ হলো নবজাতক সেহেতু আসলে প্রত্যেকের যে সন্তান হারায় সে বোঝে যে আসলে সন্তান হারানোর কষ্টটা কতটুকু। আমরা যে কেবিনের দিকে ঘটনা, আমরা যদি কেবিনের দিকে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সিনারিওটা আসলে কি ছিল। এখানে আছে কেবিন, এই কেবিনটা হ্যাঁ ফারজানা, এই কেবিনটা আসলে যে নবজাতকের মৃত্যুর ঘটনার কথা বলেছে, এই কেবিনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজাস্টার ফ্যান চালু আছে এবং সেই সাথে এখানে যে সাফোকেশন সিস্টেমটা চালু আছে। কয়েকটি ওয়ার্ডে এখানে শিশুরা থাকতো এবং এই শিশুদের জন্য এখানে ব্যবস্থা। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে যে তারা বিষয়টা প্রাথমিক একটি তদন্ত করছে। প্রাথমিক তদন্ত শেষে তারা পরিপূর্ণভাবে বলতে পারবে যে আসলে মূল বিষয়গুলো কি ঘটেছে, মূল ঘটনাগুলো। পাবলিকের সামনে করেন। এখানে আসলে একটু পরিচ্ছন্ন হাসপাতাল। আমরা জানি 8 দিন হাসপাতালের একটা অন্তত বাচ্চাদের যত্ন নিয়ে তাদের একটি সুনাম রয়েছে, কিন্তু এই ঘটনা কিভাবে ঘটলো এবং কেন ঘটলো সেই বিষয়টি মূলত বাচ্চারা এখানে ছিল এবং আমরা একজনের সঙ্গে কথা বলে বাচ্চা একবারে শরীর ছেড়ে দিছে, তখন আমরা আইসিইউর ভিতরে নিয়ে গেছি। আইসিইউর ভিতরে নিয়ে যাওয়ার পরে কতক্ষণ পরে বেবি মারা গেছে। আমাদের কাছে তো মানে বুঝতেই পারছি বেবি লড়ে না। হ্যাঁ, এই জায়গায় স্পটে এখানেও মারা গেছে। টোটাল 12 জন লোক মারা গেছে, 12 জন শিশু, 15 জন, আরো 3 জন মনে মারা গেছে, একজনও জীবিত। আপনি এতজন যে মারা গেছে আপনি কিভাবে জানেন? আপনি স্টাফ? হ্যাঁ, আমি স্টাফ না, আমি আমার সন্তান মারা গেছে। তারপরে মোট মানে একজন, সবাই কান্নাকাটি করতেছে না, আমরা সবারই তো অভিভাবক ছিল, একটা তো আর ছিল না। সবাই একজন করে বুঝ করে পাঠাই দিতেছে। তখন হ্যাঁ, সকাল ভোরে থেকে যারা যেমনি বুঝ দিয়ে পারে এরা সবাই বিদায় করে দিতেছে। সমস্যা কি ছিল? অক্সিজেন ছিল না? অক্সিজেন বলতে কি, আমরা কেমিস্ট না, আমরা সেটা বুঝছি যে এখন বুঝতেছি যে এই রুমে থেকে একটা শিশু মারা যেতে পারে, কিন্তু 12 জন শিশু যখন মারা যায় তখন তো অন্য কোথাও কোনো প্রবলেম থাকে, বায়ু দূষণ হতে পারে বা কোনো থেকে। এখন তো যেহেতু এটা অক্সিজেন, এটা এসির ব্যাপার, ওসিটা বন্ধ ছিল। পরে যাদের মা ছিল, যারা মহিলা থাকে, তো এখানে পুরুষ ঢুকতে দেয় না। তো পুরুষ যেহেতু ঢুকতে দেয় না, পুরুষ নাইলে আমরা বুঝতে পারতাম। মহিলারা তো এসিবিতে থাকে না, গ্রামের থেকে সবাই আসছে আমরা উন্নত চিকিৎসার জন্য রাত দিনে, তাই তারা কোনো অবহেলা। একটা নার্সও ছিল না এখানে সারা রাত্রে। আমরা গিয়া জিজ্ঞেস করার পরেও কেউ আসে নাই, তারা মোবাইল চালাইতেছে, এমনি মোবাইল চালায়, কিন্তু একজন আসে নাই। সকালবেলা নিজ দায়িত্বে আইসিইউতে নিয়ে গেছি, কতক্ষণ পরে বেবি মারা গেছে না। মারা যাওয়ার পরেও ওনারা ওষুধ লিখছে, এতগুলা 5,500 টাকার ওষুধ লিখছে। গেলাম ওষুধে দিতে, এটা আমার আরেক ভাইরে আপনি বি কাউন্টারে 20,000 টাকা জমা দিয়ে আসেন, বেবি কিন্তু মারা গেছে। পরে আমার ভাই বোঝে নাই, বোঝা পরে দৌড়ে গেছে, কয় ভাই আমি ওষুধ কিনি, আপনি দেখেন তো ওখানে কি বলে। পরে আমার একটা ফাইল দিল, লিখলাম সবকিছু, মানে আমার থেকে বনসইটা নিয়ে নিল আর কি। আমি বুঝতে পারছি। পরে আমি আমার বেবি দেখবো, তারপর আমি বি কাউন্টারে টাকা দেবো, আমি বেবি না দেখে দেবো না। পরে কয়টা বেবি দেখতে, পরে ইউনিফর্ম আনতে গেলো, আমি ইউনিফর্মের গেল না, আমি ভিতরে ঢুকলাম, বেবি মারা গেছে। ওনার ওই যে কৃত্রিম একটা দিয়া না, মানে এই জায়গাটা লড়াইতেছে। আমি এটা তো সে বেঁচে নাই,
পরে আমারে বুঝাইলো যে না আমরা তার হার্টবিট পাই নাই, সারাদিন চেষ্টা করছি, তাই হার্টবিট পান নাই তাহলে আমাকে কেন আপনি আমাকে দৌড়াদৌড়ির ভিতরে রাখছেন, বেবিটা মারা গেছে আপনি তার ভিতরে বাণিজ্য করবেন। এরপর আমি আইসিউর ভিতরে অনেক চিলাচিলি করছি যে আপনারাই কি লাভ, আপনারা কোথায় কি হয়েছে এটা আমাকে জানাবেন এখন। বেবি কোথায়? বেবি এখনো আইসিউর ভিতরে, আমি বের করি। আইসিইউ কোথায়? এই যে 5 তলায়। আইসিইউ 5 তলা। এটা মোট কয়টা বেবি আইসিইউতে আছে? আর এই রুমের সব বেবি গিয়ে ভর্তি হয়েছে, নিজ দায়িত্বে নিজ হারা কেউ নেয় নাই। আমরা সবাই নিজ দায়িত্বে নিয়ে আইসিইউতে নিয়ে গেছি, যেহেতু এখানে লাইফ সার্ভ আছে বিদায় আমরা কিন্তু সেই শুধু শরীয়তপুর বিক্রমপুরের একটা লাশ মাথা থেকে আসছি। ফারজানা এই হচ্ছে কেবিনটা, যে কেবিনটাতে আসলে এখানে বাচ্চারা ছিল। আপনি একজন ভুক্তভোগী, কি বলবো, এক বাচ্চা নিহত বা মৃত বাচ্চার বাবা, সে তার ক্ষোভ প্রকাশ করছিল এবং তিনি বলছিলেন যে আসলে এখানে বিষয়টা কি হচ্ছে এবং তাদের ধারণা, সবারই প্রাথমিক ধারণা যে এখানে হয়তো অক্সিজেনের অভাব ছিল, যার কারণে আসলে সাফোকেটেড হয়ে এই বাচ্চারা অজ্ঞান হয়ে যায়, পরবর্তীতে আইসিইউতে গিয়ে মারা যায়। এখন পর্যন্ত নানান বক্তব্য যে আসলে কতজন মারা গেছে সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয়, কারণ কর্তৃপক্ষ বলছেন 5 জন, কেউ বলছেন 6 জন, কেউ বলছেন 12 জন। কিন্তু এই 5 জন বা 6 জন যত সংখ্যাই হোক, সেটি আসলে পরবর্তীতে এখানে যারা তদন্তকারী কর্মকর্তারা রয়েছেন, এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার রয়েছেন র্যাবের কর্মকর্তারা, এবং এখানে নিশ্চয়ই একটি মামলা হবে এবং তদন্ত হবে, এবং তদন্তে আসলে বেরিয়ে আসবে সত্যিকারতে কতজন শিশু এখানে মৃত্যুবরণ করেছেন অনাকাঙ্ক্ষিতভাবে এবং তাদের মৃত্যুর কারণগুলো কি, নিশ্চয়ই সেটি বেরিয়ে আসবে। আমরা অপেক্ষা করছি, আমরা আছি এখনো পর্যন্ত, দেখি আমাদের সঙ্গে কর্তৃপক্ষ কথা বলবার কথা, তাদের একটি বক্তব্য আমরা প্রত্যাশা করছি, তারা বলছেন তারা কথা বলবেন। আসলে মূল ঘটনাটা কি তারা হয়তো প্রাথমিকভাবে একটা বলবে এবং আমরা যারা ভুক্তভোগী রয়েছে তাদের সঙ্গে কথা বলে আমরা মোটামুটি প্রাথমিক একটা ধারণা ভাবো সত্যিকার অর্থে আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যু নিয়ে কি ঘটনা ঘটেছে। মহিম, আপনি থাকুন সেখানে, পরবর্তী কোনো তথ্য পেলে আপনার মাধ্যমে জানিয়ে দেব। এবং আপনি যেমনটি বলছিলেন, এমন মৃত্যু আসলেই কাম্য না। দর্শক, আদ্দিন হাসপাতালে একাধিক নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠেছে এবং সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মহিম মিজান। রাজধানী ঢাকায় সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে। দেশের বেশিরভাগ জেলায় দুপুরের মধ্যে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিসের বার্তায় বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দুপুর 1টা পর্যন্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে। দর্শক, আবহাওয়া পরিস্থিতির আরো খবর নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে এবং ঈদের দিন আবহাওয়া কেমন থাকতে পারে, আবহাওয়াবিদ কিছু জানিয়েছে কিনা জানাবেন। ফারজানা, কয়েকদিন ধরেই কিন্তু রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ঝড়ো হাওয়া আমরা লক্ষ্য করছি। এই বৈরী আবহাওয়ার কারণে রাজধানী থেকে সদরঘাট থেকে কিন্তু ঈদের যে যাত্রীবাহী লঞ্চ সেগুলো কিন্তু কিছুটা বিলম্বে ছেড়েছে এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজকে সকাল থেকে রাজধানীতে 25 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আগামীকাল পবিত্র ঈদুল আজহার দিন আগামীকালকেও কিন্তু সকাল 9টা পর্যন্ত, ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিপাত সারা দেশেই হতে পারে, যেটি কয়েকদিন আগেও আবহাওয়া অধিদপ্তর বলেছে এটি আগামী কয়েকদিন থাকতে পারে। তবে আশার বাণী হচ্ছে যে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি শুরু হওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে সেই বৃষ্টি থেমে যাওয়ার কথা কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছে এবং সবচেয়ে যেটি স্বস্তির খবর, সকাল 9টার পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম। তো এখন পর্যন্ত রাজধানী এবং সারা দেশের জন্য যেটি আবহাওয়া অধিদপ্তরের বার্তা, যে ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা আছে এবং 9টার পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম এবং বৃষ্টি শুরু হওয়ার, যখনই বৃষ্টি শুরু হোক সেটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে থেমে যাবে। তবে এই বৃষ্টির সাথে সাথে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই বিষয়ে কিন্তু আবহাওয়া অধিদপ্তর সতর্ক করছেন এবং যেটি বললাম যে দেশের সবগুলো অভ্যন্তরীণ নদী এবং নৌবন্দরগুলোকে 2 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
ফারজানা। ধন্যবাদ সাকিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আবহাওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। একদিন বাকি থাকতেই বেশ জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। দর কষাকষি আর দৌড়ঝাঁপে সরগরম ছিল পুরো এলাকা। বিক্রেতারা বলছেন লাভ কম নিয়েই এবার বাড়ি ফিরতে হচ্ছে তাদের। আর রাজধানীর ক্রেতাদের দাবি, গত বছরের থেকে এবারের দাম কিছুটা বেশি। বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। দাম কত কিংবা ওই গরু আসছে, কোরবানির হাটের ঐতিহ্যবাহী এই শব্দগুলোই মনে করিয়ে দেয় ঈদের আনন্দের কথা। কেউ টেনে ধরে, কেউ বা ঠেলে নিয়ে বাড়ি যাচ্ছেন। কোনো গরু গুঁতো দিচ্ছে, কোনোটা আবার জায়গা থেকে নড়তেই রাজি নয়। এত ঝক্কির মাঝে যারা গরু কিনতে পেরেছেন তাদের মুখে ছিল রাজ্যের হাসি। 9:30টার দিকে আসছিলাম, পছন্দ হইতেছে, নাহলে কিনলাম কেন, আল্লাহর নামে যাবো, এখন আল্লাহ বর্ষা। এই যে বৃষ্টির আগে আসছিলাম, বৃষ্টির মাঝখানে বৃষ্টি পড়ে গেল, এর মধ্যে একটু মানে দাম আগের চেয়ে একটু রিল্যাক্স, একটু কমছে। প্রায় 3 ঘন্টা। আলহামদুলিল্লাহ, বাজেট হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, যেতে যাচ্ছে না মালিককে ছেড়ে, মানে ওর প্রিভিয়াস মালিককে ছেড়ে। 1,66,000 বাজেটে যাদের মিল হচ্ছিল না তাদের অপেক্ষা শেষ দিনের। না, এখন তো ঘুরতেছি, আল্লাহ তাবারকাল্লাহ যেটা মিলাইবো ভাগ্যে, তো চেষ্টা তো চালাচ্ছি। অনেক গরু আসছে কিন্তু দাম ছাড়তেছে না, তবে 2 দিনের আগের তুলনায় আজকে দাম অনেকটা তারা আসছে, বেচার কাছাকাছি আসছে। বিক্রেতারা বলছেন এবার একটু আগে থেকেই গরু কেনা শুরু করেছেন রাজধানীর মানুষ। এতে তুলনামূলক কম দামে গরু বিক্রি করতে হয়েছে তাদের। ঘাটতি দেখেছি, কিছুটা 10-12টা গরু ঘাটতি হয়েছে অনলাইন, আর যে 10-12টা গরু ঘাটতি আল্লাহ কি করবো না জানি না। একটা গরু বিক্রি করছি 260, মানে 250, সর্বনিম্ন যে গরুগুলো আছে ওগুলো হলো 150। ঈদের আগের রাত পর্যন্ত বাজার পরখ করতে আগ্রহীর সংখ্যাও কম নয়। তাদের আশা একেবারে শেষ মুহূর্তে গরুর দাম কিছুটা হলেও কমে আসবে। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। শেষ মুহূর্তে পাহাড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। রাঙামাটির পাহাড় থেকে শত শত গরু ছাগল আনা হয়েছে সমতলে। আর পাহাড়ি গরুগুলো প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করা হয়েছে, তাই সহজেই ক্রেতার মন কাড়ছে। অন্যদিকে কাপ্তাইয়ের পশুর বাজারে ক্রেতার ভিড় বেড়েছে। বেচাকেনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন খামারি ও ব্যবসায়ীরা। উচিংসা রাখাইন ও রিপন মার্মার তথ্য ছবিতে প্রতিবেদন। রাঙামাটি শহরের পৌর ট্রাক টার্মিনালের পশুর হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার ভিড়। বরকল, লংগদু, বিলাইছড়ি, জুলাছড়ি, নানিয়ারচর, বাঘাইছড়ি উপজেলা সহ বিভিন্ন এলাকা থেকে কোরবানির গরু নিয়ে এসেছেন ব্যাপারীরা। আমার এখানে সবচাইতে বড় গরু আছে, বড় গরুটার দাম, বড় গরুগুলোর দাম দিয়েছে 3.5 লাখ টাকা করে। বাঘাছড়ি আসছে, গরু নিয়ে 16টা নিয়ে আসছে, 3টা বিক্রি করছি। এবছর হাটে গরুর সরবরাহ বেশি, তবে দাম বেশ চড়া বলছেন ক্রেতারা। আর ক্রেতাদের বেশি পছন্দ ছোট ও মাঝারি গরু। তারপর সীমিত আছে, আপনার গরুর দামও মোটামুটি। চট্টগ্রামের আগ্রাবাদ শহর থেকে এসেছি। রাঙামাটিতে দেশীয় গরু খুবই পাওয়া যায় ভালো। জেলায় এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে 44,882টি, আর প্রস্তুত আছে 53,272টি। এদিকে পশুর হাটগুলোর নিরাপত্তায় পুলিশ প্রশাসন থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। জাল টাকা শনাক্ত করা সহ ক্রেতাদের সার্বক্ষণিক সহযোগিতাও করা হচ্ছে। আমাদের যে চাহিদা, এটা শুধুমাত্র যে এখানে রাঙামাটিতে কোরবানি হবে তা না, আমাদের যে রাঙামাটি থেকে যে আপনারা জানেন বাইরে যায়, চট্টগ্রামে যায়, বিভিন্ন জেলায় যায়, সেই গরুগুলো তার চাহিদা হিসেবে আমরা কাউন্ট করি। এখানে জাল টাকা শনাক্তকরণের জন্য এখানে সংশ্লিষ্ট যারা আছেন তারা ওখানে কাজ করে যাচ্ছেন। এছাড়া যেন কোনো মোটা অঙ্কের টাকা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহনের দরকার হয়, সেখানে আমরা পরিযোগী স্পট নিয়ে যাচ্ছি। এদিকে কাপ্তাইয়ে নতুন বাজার মাঠ কোরবানির পশুর হাটে শেষ মুহূর্তে বেড়েছে বেচা কেনা। ট্রলার আর ট্রাকে করে দুর্গম পাহাড় থেকে আসা গরুর সরবরাহ বেশি থাকায় জমে উঠেছে এই হাট। আমরা বিলাইছড়ি থেকে আনছি, পাহাড় থেকে। আজকে গরুর দাম বর্তমানে আগের তুলনায় একটু বেশি, মানে কিছু লাভ হচ্ছে, কিছু লাভ হচ্ছে, আমরা সাথে আর কি। হাটে আসা পশুর স্বাস্থ্য সুরক্ষায় মাঠে নেমেছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। কোনো সমস্যা পরিলক্ষিত হলে পরে চিকিৎসা সেবা প্রদান সহ অন্যান্য যে বিষয়গুলি, যেমন এখানে নিষিদ্ধ স্টেরয়েড হরমোনের মাধ্যমে যে গরু মোটাতাজাকরণ যে ইয়াটা আছে, সেই বিষয়গুলি আমরা নজর রাখছি। পাহাড়ি গরুর সাশ্রয়ী দাম আর সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালনের সুনামের কারণে বেচাকেনা বেড়েছে বলছেন সংশ্লিষ্টরা। হাসান আহমেদ, 71।
দর্শক, কোরবানি পশু বিক্রির খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, আজকে বেচাকেনা কেমন দেখছেন? শেষ মুহূর্তে বেচাকেনা কেমন হচ্ছে এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ফারজানা, প্রথমে যেটা বলবো যে রাজধানীতে কিন্তু সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং এই যে প্রবল বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের ফলে অন্ততপক্ষে গাবতলী হাটের যে পরিবেশ, ব্যবস্থাপনা কিন্তু পুরোটাই ভেঙে পড়েছে। পুরো হাট জুড়ে কাদা, পানি, ময়লা, মোটামুটি দুর্বিষহ বিষয়, সেটা ক্রেতা বিক্রেতা কিংবা কোরবানির পশু সকল পক্ষের জন্যই। আর সকাল থেকে আমরা যে চিত্রটি দেখতে পেয়েছি যে সকাল 9টার পর থেকে ক্রেতাদের যে উপস্থিতি, সেই ক্রেতাদের উপস্থিতি কিন্তু ব্যাপক হারে বেড়েছে এবং তাদের যে প্রধান চাহিদা, সে প্রধান চাহিদা কিন্তু ছোট এবং মাঝারি আকারের গরু, সেই গরুগুলো কিন্তু প্রায় পুরোটাই বিক্রি হচ্ছে এবং আরও এই ছোট ছোট অথবা মাঝারি আকারের গরু কিন্তু হাটগুলোতে প্রবেশ করছে, সেগুলোর জন্য ক্রেতারা অপেক্ষা করছে এবং সেগুলো বেশ দামাদামের মাধ্যমেই কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু এখন যেটা বিশেষ বিষয় বলতে চাচ্ছি ফারজানা, বড় আকারের যে গরুগুলো, সেগুলো কিন্তু অধিকাংশই অবিকৃত অবস্থায় এখনো রয়ে গেছে। ক্যামেরার মাধ্যমে আপনি যদি দেখতে পান যে বড় আকারের গরুগুলো দেখতে পাচ্ছেন, যেগুলোর ওজন অন্ততপক্ষে 850 থেকে 1100 কেজি পর্যন্ত রয়েছে, সেই গরুগুলো কিন্তু অবিকৃত অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি এমন যে যেগুলোর দাম অন্ততপক্ষে কোরবানির আজকে থেকে আরও 4 দিন আগে বলা হয়েছিল 30 থেকে 35 লক্ষ টাকা, সেগুলোর দাম কিন্তু কেউ 4 থেকে 5 লক্ষ টাকাও পর্যন্ত বলছে না। 13 থেকে 14 লক্ষ টাকা দামের যে গরুগুলো রয়েছিল, দাম চাওয়া হচ্ছিল, সেই গরুগুলোর দাম কিন্তু বর্তমান সময়ে 2.5 থেকে 3 লাখ টাকা পর্যন্ত বলা হচ্ছে। সুতরাং আপনি বুঝতেই পারছেন বড় আকারের যে সকল গরুগুলো রয়েছে, সেগুলোর দাম আজকে দুপুর পর্যন্ত কিন্তু 3/1 ভাগে নেমে এসেছে এবং যারা বড় বড় পাইকাররা রয়েছেন তারা কিন্তু অনেকে দুশ্চিন্তায় রয়েছেন যে এত লসের মাধ্যমে তারা গরু ফেরত নিয়ে যাবেন কিভাবে। এখন দেখা যাক, প্রায় পুরো আজকের দিন রয়েছে এবং আগামীকাল ভোর পর্যন্ত ঐতিহ্য অনুযায়ী কোরবানির যে রীতি, হাটের যে রীতি, সেই হাটের রীতি অনুযায়ী বেচা বিক্রি চলে। তারা আশাবাদী যে ঢাকার মানুষ অন্ততপক্ষে বৃষ্টি আর একটু কমলে গাবতলী হাটে আসবে এবং বড় আকারের যে গরুগুলো রয়েছে তারা কিছুটা কম ক্ষতির মাধ্যমে তারা সেগুলো বিক্রি করতে পারবেন। ফারজানা, ধন্যবাদ ভাস্কর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর গাবতলী থেকে পশু বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী ভাস্কর ভাদুরী। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের 100 দিন পূর্ণ হলো আজ। সরকার গঠনের শুরুতেই 180 দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করে প্রশাসনের প্রতিটি স্তরে সক্রিয়তা বাড়ানো হয়। দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক গতি সঞ্চার, অর্থনীতিতে স্থিতিশীলতা আনা এবং জনগণের আস্থা পেতে নানা ইতিবাচক উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। চলছে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ। সরকারের প্রথম 100 দিনেই বহুল প্রতীক্ষিত ফ্যামিলি ও কৃষক কার্ড চালু, ধর্মীয় সেবকদের সম্মানী ভাতা, কৃষি ঋণ মওকুফ এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছে। পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন ও বন্ধ কলকারখানা চালু সহ অর্থনীতি চাঙা করতে 60,000 কোটি টাকার তহবিল ঘোষণা করেছে। তবে গেল 3 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ উন্নতি হয়নি বলে ব্যাপক সমালোচনা রয়েছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। ঈদের নামাজ, পশু কুরবানি এবং হজের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মুসলিম বিশ্বের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব পালন করছেন মুসলমানরা। হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা উকুফে আরাফা শেষ হওয়ার পরেই মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা শুরু হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও যুক্তরাজ্যেও পালিত হচ্ছে ঈদুল আজহা। এরই মধ্যে ঈদের নামাজে মালয়েশিয়াতে সমবেত হয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাংলাদেশি প্রবাসীরাও বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে পালন করছেন ঈদুল আজহা। অনেকেই পরিবারের সাথে ভাগাভাগি করছেন ঈদের আনন্দ। সিটি স্ক্যান চালুর 1.5 মাসের মধ্যেই বিকল, সচল হয়নি 2.5 বছরেও। নষ্ট এক্সরে মেশিন, সাথে দালালদের দৌরাত্মে অতিষ্ঠ রোগীরা। এই চিত্র গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের। ভারপ্রাপ্ত পরিচালকের দাবি, আউটসোর্সিংয়ের কর্মীদের কারণে তারা অসহায়, হাসপাতাল দালাল মুক্ত করা যাচ্ছে না। হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের আজ 6ষ্ঠ পর্ব। ছবি তুলেছেন এস.এ. বাপ্পি। গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল। বাইরে থেকে দেখতে এত দৃষ্টিনন্দন ভবন অনেক দেশেই হয়তো নেই। হাসপাতালের ভেতরে ঢুকতেই দালাল থেকে সাবধান করে মাইকিং চলছে। দয়া করে দালাল চক্রের ব্যাপারে সতর্ক থাকুন। এরই মধ্যে ক্যামেরা দেখে ছুটে আসেন রোগী স্বজনরা। ভোগান্তির চিত্র তুলে ধরেন তারা। আমার স্লিপটা একটা মেয়ের কাছে তুলে দিয়ে আমাকে বলছে যে ওনার সঙ্গে যান। তারা আমার থেকে চাইছে যে 1800 টাকা ছাড়ের মাধ্যমে আছেন 20%, 30% ডিসকাউন্ট দেবো। না, আমি এখানে করব না।
রোগীর এমন অভিযোগ অস্বীকার করেন আউটসোর্সিংয়ে কাজ করা এই ব্যক্তি। ওইখানে কারা ছিল আমি জানি না। আপনি ছিলেন। এবার এ নিয়ে কথা বলতে আমরা যাই দায়িত্বরত চিকিৎসকের কাছে। হাসপাতালে আমাদের ঢোকার অনুমতি আছে কিনা তা জানতে চেয়ে ভারপ্রাপ্ত পরিচালককে ফোন দেন তিনি। ৭১ চ্যানেল থেকে স্যার সাংবাদিক এসেছিলেন, অনুমতি নিয়ে এসেছেন স্যার। বলি পরিচালক মহোদয় অথবা সহকারী পরিচালক মহোদয় আছে, মানে প্রশাসনিক বিষয়, আমরা ওইখানে অভিযোগ দেখব। এবার গন্তব্য ভারপ্রাপ্ত পরিচালক। তিনি উল্টো রোগীর স্বজনকে জিজ্ঞাসা করেন তিনি কেন দালালের সাথে বাইরে গেলেন। আপনারা বললে আমার সাথে আসেন, আপনি চলে যাবেন। অবশ্য পরে তিনি স্বীকার করেন আউটসোর্সিং এর লোকজনের কারণে হাসপাতাল দালাল মুক্ত করা যাচ্ছে না। আউটসোর্সিং মানেই হচ্ছে এটা শয়তানের কারখানা। এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না, সারা বাংলাদেশ এটা জানে। আমাদের পক্ষে কি এই যে প্রতিটা ঘরে ঘরে রুমে রুমে যায় আউটসোর্সিং দেখা সম্ভব? হাসপাতালে দেয়াল ঘেঁষে গড়ে উঠেছে অনেকগুলো ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক, যাদের কারণে দালালের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না। রোগীরা অতিষ্ঠ। অনেক অনিয়ম চলে, দালাল চক্র আছে এখানে। এই যে হুইল চেয়ারে আমাদের মতো রোগীদের নিয়ে যায়, 100 টাকা নেয়, আবার নামায় আনে 100 টাকা নেয়। রোগীর সাথে যেসব লোক থাকে এরা ভালোভাবে ডাক্তারের সাথে মন করে কথা বলতে পারে না। ডাক্তারে মনে করেন যে খাওয়া করে। মাত্র একটা ওষুধ পাইছে, আর বাকিগুলো বাইরে থেকে কিনে নেওয়া লাগবে। হাসপাতালটি দুটি এক্স-রে মেশিনের একটি নষ্ট থাকায় রোগীর চাপ বেশি। মানে অভিযোগ থাকবেই, কারণ আমরা সবাইকে সার্ভিস দিতে পারি না, আমাদের সাধ্যের ভিতরে নাই। জনবলের অভাবে চালু হয়নি 10 শয্যার আইসিইউ। হাসপাতালের একটি রুমে তালাবন্ধ অবস্থায় পাওয়া গেল সিটি স্ক্যান মেশিন। খোঁজ নিয়ে জানা যায় 2023 সালের ডিসেম্বরে মেশিনটি চালুর 1.5 মাসের মধ্যেই বিকল হয়ে গেছে, যা আজও চালু হয়নি। এই প্রশ্নটা আপনি আমাকে করলে তো কোনো উত্তর পাবেন না, এই প্রশ্ন কোম্পানিকে করতে হবে, বা যারা প্রজেক্টের পিডি ছিল তারা বলতে পারবে। এই অব্যবস্থাপনা যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে মেডিকেল কলেজ ও হাসপাতালটিকে। এক্স-রে সিটি স্ক্যান মেশিন প্রতিস্থাপনের 2-1 মাসের মধ্যেই তা বিকল হয়ে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার চিঠি দিয়েও সমাধান হয়নি। আছে দালাল চক্রের উৎপাত। হাসপাতালটির বাইরের চাকচিক্যের মতোই ভেতরে সেবার মান বাড়ানোর দাবি রোগীদের। হিমেল মাহবুব, 71, গোপালগঞ্জ। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথেই থাকুন।